আরে यार একদম ঋত্বিক রোশন যেন ওয়ার সিনেমা শুটিং করতে আসছে। স্কিপ না করে ওমান দেশ সম্পর্কে যদি জানতে হয় তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে রয়েছে বহু কিছু এমন তথ্য যা হয়তো ওমান দেশ সম্পর্কে, এখানকার টুরিস্ট প্লেস, ইতিহাস সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, 200 বছরের পুরনো মার্কেট সম্পর্কে আপনাকে অবগত করবে। ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার এক নতুন ব্লগ ভিডিওতে। আমরা চলেছি গাড়িতে করে ওমান দেশের আর একটি নতুন শহরকে ঘুরে দেখবার উদ্দেশ্যে। আমি থাকি ওমান দেশের রাজধানী মস্কটে, বাংলায় অর্থ হয়ে থাকে লাঙ্গর রাখার জায়গা। গিরিগ্রাম মস্কটকে লুকোনো বন্দর নামে আখ্যায়িত করেছিল। ওমান দেশের রাজধানী বহুবার বহু শহরকে বানানো হয়েছে। 1786 এর আগে পর্যন্ত ওমান দেশের রাজধানী ছিল কালাহাট, বাহালা, সোহার, আরো অজস্র রাজ্য। আমরা যেইখানে থাকি সেইখান থেকে মস্কটের মাত্রা পর্যন্ত অজস্র মস্কটের আইকনিক জায়গাগুলি চোখে পড়বে, যার মধ্যে সুলতান কাবুসের গ্র্যান্ড মসজিদটিও একটি। যেহেতু ওমান দেশের সব থেকে বড় বিজনেস মার্কেট রুইয়ের দিকে চলেছি। এই যে দেখছেন এটা হচ্ছে ওমান দেশের ওভারব্রিজ। এরকম বহু ওভারব্রিজ দেখতে পাবেন যেটিকে অসাধারণ সুন্দরভাবে বানানো হয়েছে। ওমান দেশের রুই কথার অর্থ হলো বাণিজ্যিক কেন্দ্র। অথচ 1917 এর আগে পর্যন্ত এখানে কোনো যাতায়াতের ব্যবস্থাই ছিল না। পাহাড়ের রাস্তাকে কেটে কেটে এখানে তৈরি করা হয়েছে রাস্তাগুলিকে, যার চিহ্ন আপনি এখনো দেখতে পাবেন। এবং এখানেই গড়ে উঠেছিল ওমান দেশের প্রথম ব্যাংক, যার নাম ছিল সেন্ট্রাল ব্যাংক অফ ওমান। এই শহর জুড়ে রয়েছে অজস্র মিউজিয়াম, অজস্র দোকান, শপিং মলস, আরও রয়েছে বহু ইতিহাসের কথা, যা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। এইখানে থাকেন আমাদের এক সঙ্গী ভাই, যাকে রিসিভ করার পরে আমরা আগের দিকে এগিয়ে চলেছি রুইর। এই শহরের দৃশ্যগুলিকে দেখতে দেখতে কিছুক্ষণ আরও গাড়ি চলার পরে নেক্সট সামনে গিয়ে দাঁড়াল এবং বলল আপনাদের পয়সা শেষ। বাস এখান পর্যন্তই ছিল আমাদের সফর। এবার আমাদের করণীয় কাজ 500 পয়সা করে টাকা দিয়ে আমরা এগিয়ে চলেছি নেক্সটোর দিকে, কারণ এইখানে আমাদের আরও 3 জন জয়েন করবে, যাদের আসতে এখন সময় লাগবে। তার কারণেই আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। বাইরে দাঁড়িয়ে থেকে কোনো লাভ ছিল না, তার কারণে ভাবলাম চলুন নেক্সটোর রেটটা তো দেখে আসা যাক এবং ভেতর থেকে ঘুরে আসা যাক যে এখানে এমন কি স্পেশাল আছে। এখানে বহু কিছু ঘোরার পরে সব থেকে সস্তার যে জিনিস পেয়ে থাকি সেটি হচ্ছে এখানকার ইলেকট্রিক বাইক। কম টাকায় পুষ্টিকর খাদ্য, আর এখানে ছিল অনেক কম পয়সায় ইলেকট্রিক বাইক, যা বাচ্চা এবং বয়স্ক দুজনের জন্য বেস্ট গিফট। এই এটা মাত্র 38 রিয়াল, এই এটা 18 মাত্র, এটা 18 মাত্র। এখানে যত চশমা লাগানো আছে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের চশমা, তার জন্য কনফিউজ হয়ে গেছিলাম যে ছেলেদের চশমাটা কোথায় রাখা আছে। রুইর এই মসজিদটি গিয়ে ঘুরে আসবেন অবশ্যই, এটি বেস্ট মসজিদগুলির মধ্যে একটি ওমান দেশের। এতক্ষণ যাদের জন্য অপেক্ষা করছিলাম তারাই আগে বেরিয়ে গেছে আর আমরা হয়ে গেছি পিছে। তার কারণে আমাদের ট্রাভেল এজেন্ট নিয়ে দৌড়াচ্ছে রাস্তার মাঝে। রুই থেকে মাত্রা কেবলমাত্র 3 কিলোমিটার, অথচ ভাড়া লাগবে 300 পয়সা। আর্গুমেন্ট করে তেমন কিছু লাভ হলো না, কারণ 300 পয়সা করে সবাইকে দিতে হবে এখান থেকে ট্রাভেল করার জন্য। মাত্রার শহরটি বিশ্ববিখ্যাত পুরনো ডিজাইনগুলির সঙ্গে আধুনিক ডিজাইনের মিশ্রণ করানোর জন্য। আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি মাত্রার শহরে। দূর থেকেই দেখা যাচ্ছে মাত্রার বন্দরটিকে। এইবার শুধু মাত্রা শহরটিকে সম্পূর্ণরূপে ভালোভাবে ঘুরে দেখার পালা। যখন আমরা মাত্রা শহরে পৌঁছাই তখন মাত্র 3টে বেজে 15 মিনিট। এইখান থেকে রোড ক্রস করার সময় সব থেকে যে জিনিস ধ্যান রাখতে হবে সেটি হচ্ছে এখানকার গাড়িগুলিকে, কেননা প্রতিটা গাড়ি যেন বুলেটের বেগে ছুটছে। মাত্রা শহরটি ওমান দেশের আরব সাগরের পাশেই অবস্থিত। মাত্রা শহরের প্রতিটি অংশ যেন কোনো হলিউড সিনেমার শুটিং স্পটের থেকে কম কিছু নয়। আরে यार একদম ঋত্বিক রোশন যেন ওয়ার সিনেমা শুটিং করতে আসছে। না নাওয়া যাবে না। এটা হচ্ছে ওমান দেশের সব থেকে বড় বন্দরগুলির মধ্যে একটি, তাই এখানে নামার কোনো ব্যবস্থাই নেই। আমাদের মধ্যে যারা 7 জন এসেছিল তারা এই স্থানকে দেখেই এতটাই পাগল হয়ে যায় যে ছবি তুলতে তুলতে ব্যস্ত হয়ে যায়। এটি হচ্ছে এখানকার সব থেকে সুন্দর শিয়া মসজিদ, যা দেখবার সুযোগ হয়ে ওঠেনি আমার। ইনশাল্লাহ কোনো আর একদিন আপনাদের এই মসজিদটিকে ভ্রমণ করিয়ে নিয়ে আসবো। সাপটা কই? সত্যি কথা বলতে এতদিন ঘুরেছি, এইবার মনে হচ্ছে হ্যাঁ বিদেশ এসছি। আরব সাগরের পাশের এই উপকূল, তার কারণে এই উপকূলের পানিটি এতটাই স্বচ্ছ ছিল যে নিচের ছোট ছোট অংশ দেখা যাচ্ছিল। এমনই অংশে দেখা গিয়েছিল একটি বিষাক্ত সাপ, যা এই সমুদ্রের নিচে পাওয়া যায়। মাত্রা শহরের সবচেয়ে মেন অ্যাট্রাকশন হলো 1600 শতাব্দীর দিকে বানানো পর্তুগিজ দ্বারা মাত্রার দুর্গ বাড়ি। এই দুর্গকে দেখার জন্য অবশ্যই সঙ্গে করে জল আর খাবার নিয়ে যাওয়া দরকার। কি নেবেন নিয়ে নাও। আরে আমি গরিব ভাবছো নি, বিশাল বড় লোক। না না এইরকম হলে তো হবে না, কারণ আমারও তো এনজয় করতে হবে কিছুটা। আমার ক্যামেরাম্যান আমার উপরে খুব বিরক্ত হয়ে যায়, কেননা সবাই এখানে মজা করতে এসেছি আর তিনি শুধু আমার মোবাইল ধরে এদিক ওদিক ঘুরছে।
এদের সঙ্গে কথা বলে জানতে পারি এই দুর্গটিকে চড়ার জন্য 3 রিয়াল দিতে হবে, যা ইন্ডিয়ান মানিতে 650 টাকা। সবাইয়ের একই যুক্তি, কষ্ট করে পরিশ্রম দিয়ে আমরা চড়বো, আবার টাকাও দিয়ে আসবো। আর যদি টাকা দেওয়ার না ইচ্ছে থাকে তাহলে পেছন দিক থেকে ইললিগালি ঢুকতে পারেন, তার পথ আপনাকে আমি বলবো। চড়নে নেই দে রায় ক্যা? চড়তে দিচ্ছে কি দেয়নি? চড়নে নেই দে রায়। হার মানার ছেলে তো আমি নয়, তার জন্য ইললিগালি এখানে চড়া শুরু করেছি। আর উপরের দিকে যত আগিয়ে যাচ্ছি সবাই বলছে উঠো না উঠো না, কেননা উঠতে দিচ্ছে না। আর আমি কোনো রকম তোয়াক্কা না করে এগিয়ে চলেছি উপরের দিকে। चढ़ने नहीं दे रहा है क्या? नहीं जाने दे रहा। कितना दूर तक जाने दे रहा है? ভাই দম যেন ফুলে গেছে, নিঃশ্বাস নিতে পাচ্ছি না। এত খারাপ পাহাড়, তাও ফের দৌড়াদৌড়ি করে কি উঠা যায়? দম তো ফুলারই কথা। এতটা উপরে উঠেছি যে এখানে আর কেউই নেই, কেবলমাত্র 2টি মানুষকে অবশেষে দেখতে পাই যারা এই উপরেই ছিল। অলমোস্ট কেউই আর উঠছে না, কেবলমাত্র সবাই নামার দিকে ধ্যান দিচ্ছে, অথচ আমি উপরের দিকে উঠে যাচ্ছি। উপর থেকে এই লোকটি খুব তাড়া দিচ্ছিল এখান থেকে নামার জন্য। এত ভালো দৃশ্য অন্য কোথাও থেকে কি আসবে? কোথাও থেকে আসবে না। তাহলে কিভাবে আমি এই দৃশ্যটিকে মিস করে যেতে পারি? বেশি ডিয়ারিং দেখানো বিশাল ক্ষতিকারক হতে পারে, কারণ পুলিশ এলে পেছনের পাছাটাকে লাল করে দেবে। তার জন্য বেশি ডিয়ারিং না দেখিয়ে বা ধীরে ধীরে নিচের দিকে নামা শুরু করে দিয়েছি। আপনি যদি ফ্রিতে এইরকম রিস্ক নিতে পারেন তাহলে অবশ্যই ফ্রিতে গিয়ে ভ্রমণ করে আসবেন। তবে ভেতরের অংশে কি আছে তা ভুলেও দেখতে পাবেন না, কারণ এই অংশ থেকে কিছুই দেখা যায় না ওই দুর্গের, কেবলমাত্র বাইরের অংশ ছাড়া। পাহাড় চড়ার পরে যখন নিচে এসে দেখি আমাদের কোনো বন্ধুই নিচে আমার জন্য আর অপেক্ষা করে নেই, সবাই হাঁটা দিয়ে দিয়েছে আগের সৌন্দর্যের দিকে ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে। এই জায়গাটি হচ্ছে এখানকার ঝর্ণা, আর এখানে যে মানুষেরা চড়ে আছে এখানে বানানো আছে সিঁড়ি। কিন্তু এখানে যাতায়াতের ব্যবস্থা এতটাই সংকীর্ণ এবং এতটাই ভয়ানক যে পা পিছলালে মৃত্যু ছাড়া আর কোনো কথাই নেই। এই পাহাড়ে চড়ার মতো ভুল কাজ আমি ভুলেও করিনি। তবে আমরা এখানে বসি, কিছুক্ষণ আরাম করি, তারপরে কিনি বাদাম। প্রপোজ করার মতো তেমন কিছু সামান না থাকায় আমি বাদাম দিয়ে প্রপোজ করি। গোলাপ ফুলে তেমন কিছু পাবে না, বাদাম খাও, ভিটামিন পাবে। যখন দুর্গে চড়ছিলাম তখনই আজান হয়ে গিয়েছিল। এইবার নামাজ পড়তে যেতে হবে। পার্ক যেতে বাকি থেকে যাবে। পাহাড়ের পাশেই অবস্থিত এই মসজিদ। लत में सोए हुए मोमिनो ऐसो इसरत बढ़ाने से क्या फायदा। এইটি হচ্ছে মসজিদের অজুখানা, আর এর পাশেই রয়েছে টয়লেট, যেখানে গিয়ে নিজেকে একটু হালকা করে নিয়ে আসি। তারপরে মসজিদের ভেতরে গিয়ে নামাজ আদায় করি এবং মানুষের কল্যাণের জন্য দোয়া করে তারপরেই বেরিয়ে আসি মাত্রার অন্য অংশগুলিকে ঘুরে দেখবার উদ্দেশ্যে। এই যে দেখছেন এটিও একটি মাত্রার দুর্গ, যা এখন রিপেয়ারিং এর কাজ চলছে, যা ভবিষ্যতে হয়তো খুলে দেওয়া হবে পাবলিকদের জন্য। এরপরে শুরু হবে আমাদের পাহাড়ে চড়ার কাজ, কারণ ওই দুর্গের অপোজিট সাইডে রয়েছে আরও একটি দুর্গ, যা একটি খারাপ পাহাড়, যেখানে চড়ার জন্য তেমন কোনো ব্যবস্থাই নেই। পাহাড়ে কিছু রড ড্রিল করে এখানে লাগানো হয়েছে, যেগুলি ধরে চড়তে অনেকটাই সুবিধা হচ্ছিল। অথচ পাহাড়টা এতটাই পিচ্ছিল ছিল, খুব ভাগ্যবশত পড়তে পড়তে বেঁচেছি। এইখান থেকে দেখা যাবে মাত্রার একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য, যা ছিল অসাধারণ। তুলে লো, তেমন কিছু দরকার নেই। দম বের করে এখানে আসনি তুমি কাকা, মামা কাছতে না বলো এখানে। মামা পারে। এটি চড়তে এতটাই কষ্ট হয়েছিল, মনে হচ্ছিল প্রতিটা শ্বাস প্রশ্বাসে জীবন একবার বেরিয়ে যাচ্ছিল, একবার ফিরে আসছিল। এখানে পর্তুগিজ সৈন্যদের পাহারা দেওয়ার জন্য এই দুর্গটি বানানো হয়েছিল। এই দুর্গে 3টি কামান লাগানো রয়েছে শত্রুপক্ষকে আঘাত হানবার জন্য। এখানকার কামানগুলো সম্পূর্ণরূপে অকার্যকর, কিন্তু এর ইতিহাসকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, নইলে তো বহু বছর আগে হারিয়ে যেত পৃথিবীর কোনো এক কোণে। এইখানে মানুষ ফটো তোলার কারণে এত ক্রেজি হয়ে গিয়েছিল যে এখানে এমনভাবে রিস্ক নিচ্ছিল যেন জীবন আর মরণের সঙ্গে খেলছে। সবাইকে নামার কথা বলে বলে যখন নামাতে পারছিলাম না, অবশেষে বিরক্ত মেরে নিচে নেমে চলে এসেছিলাম। কিছু সময়ের মধ্যে তারাও নিচে ফিরে আসে। বিরক্ত হওয়ার কারণ ছিল এখনো বহু অংশ ছিল মাত্রা, যা এখনো আমাদের দেখা হয়নি, যেটা মাত্রার সবচেয়ে ফেমাস 200 বছরের পুরনো মার্কেট। অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য ভিডিও আর বড় করে লাভ নেই। এবার শর্টে বলি, মাত্র 1 রিয়ালের বিনিময়ে একটি স্পিড বোর্ডে বুঝতে পারবেন, যা আপনাকে আরব সাগরের মধ্য দিয়ে পুরো মাত্রা শহরটিকে ঘুরে দেখাবে। ও টিকিট কাটনা পড়তা है क्या? देगा पैसा दे। कितना करके ले रहा है? 1 रियाल। আমার সমস্ত সঙ্গী বন্ধুরা ক্লান্ত হয়ে পড়ে এবং সবাই বাড়ি ফিরে যাওয়ার জন্য সম্মতি দিতে থাকে, কিন্তু আমার জেদের কারণেই তারাও আবার আমার সঙ্গে হাঁটতে থাকে এবং চলেছি মাত্রার প্রধান অংশটিকে ঘুরে দেখবার উদ্দেশ্যে,
যাকে বলা হয় দেখে মাত্রা স্কুপ। আমরা যেখান থেকে হাঁটা শুরু দিয়েছিলাম সেইখান থেকে এই জায়গার ডিস্টেন্স হচ্ছে 35 মিনিটের। অথচ আমি সবাইকে মিথ্যে বলি, ভাই কিছুটা মাত্র পথ হাঁটলেই পাওয়া যাবে, কারণ এটাই তো এই জায়গার মেন হাইলাইট, যা না দেখে কিভাবে চলে যেতে পারি। মাত্রা সুক, যেটি একটি আরবি শব্দ যার অর্থ হয়ে থাকে বাণিজ্যিক বাজার, আর এই বাজারটি আরব দেশের সবচেয়ে পুরনো মার্কেট, যেটি 200 বছরের থেকেও বেশি পুরনো। এখানে যত কিছু সামান দেখতে পাবেন সব কিছুই পুরনো, ধাঁচের বানানো। এইখানে জিনিসপত্রগুলিকে 200 থেকে 300 বছরের পুরনো বলে দাবি করা হয়ে থাকে। তবে সত্যতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সেই কথায় না গিয়ে যদি আমরা এই সামানগুলোকে দেখি, আধুনিক যুগের কোনো সামানে মিলই পাবেন না। যা কিছুই রয়েছে এখানে সব কিছু পুরনো জামানার পুরনো মডেলে বানানো হয়েছে। আমার এই মার্কেটে আসার প্রধান উদ্দেশ্য হলো কেবলমাত্র আলাদিনের চিরাগকে খুঁজে বের করা। কারণ ভাই ভিডিও বানিয়ে তো তেমন কিছু লাভ নেই, তোমরা দেখবে তারপরে চলে যাবে, লাইক সাবস্ক্রাইব তো কিছুই করবে না। আর কোম্পানি এমন টাকা দেয় যে সারা জীবন ওদের গোলামি করেই যেতে হবে। এইখান থেকে কিছু কেনার আগে একটি কথা ভালোভাবে মনে রাখবেন, এইখানে প্রতিটি সামান বহুত এক্সপেন্সিভ। আরে ভাই এখানে তো আলাদিনের প্রদীপও আছে। রেট জিজ্ঞাসা করেছিলাম, বড় মালটির দাম 2400 টাকা আর একটি ছোট মালের দাম 1200 টাকা। ওর উত্তরে তো হাসি নাই, এখনো সত্তাই আছে। পুরো পাড়া বানাচ্ছে, আমি বানাইলে অসুবিধা। আমি রিক্সটা সেখানে নিই যেখানে 5 জন যে জিনিসটা করে। সবাই চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছে, তার কারণে এবার আমাদের ফিরে যেতে হবে বাড়ির দিকে, কারণ বাড়ি যেতে এখনো 1 ঘন্টা। কখন সেই সকাল 12টার সময় খেয়েছিলাম, এখনো পেটে কিছু পড়েনি, কিছু তো খেতে হবে তাই না। কোম্পানির গাড়িতে করে আমরা চলেছি কোম্পানির উদ্দেশ্যে। ব্যবহারী মানুষের যদি পরিচয় হয় তাহলে ইনি ভালো মানুষের শীর্ষে থাকবেন। রাত অনেক হয়ে গেছে, তার জন্য ভোজনের উদ্দেশ্যে চলে এসেছি এক বাংলাদেশি হোটেলে। আর এইখানে ভোজনের কাজ শেষ হলেই সময় অপচয় করা বাদ দিয়েই ফিরে আসি আমাদের কোম্পানিতে।